আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না। এখন যেহেতু সবাই আমার পাশে আছে, আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন। ধর্ষণ হত্যা চেষ্টার বিচার চাইতে সেদিন বনানী যান পরিমণি। বনানী থানায় যান পরিমণি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট নাসির ও অমির 7 দিনের রিমান্ডে। ডিবিতে ডাকা হলো পরিও পরিচালক চয়নিকা চৌধুরীকে। আঞ্চলিক লকডাউনেও কমছে না সংক্রমণ। রাজশাহী ও খুলনা অঞ্চলে 22 জনের মৃত্যু। পরিস্থিতি বুঝেই এসএসসি এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ছোট স্থাপনা উচ্ছেদ করেই ফিরল ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। বৃষ্টি ও মানবিক কারণের দায়সারা উত্তর। এবং সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান। জ্বালানো হলো শিখা। 4 স্তরে গ্যাস পাওয়ার আশা বাপেক্সের। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। সিসিটিভির ফুটেজেই প্রমাণ মিলল চিত্রনায়িকা পরিমণির বনানী থানায় গিয়ে সাহায্য চাওয়া ও তা না পাওয়ার। ঢাকা বোট ক্লাবে নির্যাতনের শিকার হয়ে বিচার চাইতে থানায় যাওয়া পরিমণির সেই ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। ফুটেজে দেখা গেছে ডিউটি অফিসারের সঙ্গে সঙ্গী জিমিকে নিয়ে কথা বলছেন পরিমণি। তবে কোনো অভিযোগ না নিয়েই ফেরত পাঠানো হয় তাকে। এদিকে আর যেন কোনো পরিমণির সাথে এমন ঘটনা না ঘটে সেই আশা চলচ্চিত্র শিল্পী সমিতির। 9 জুন ভোর 6:55 বনানী থানার ডিউটি অফিসারের রুমে প্রবেশ করতে দেখা যায় অভিনেত্রী পরিমণিকে। পাশে থাকা দুজন ব্যক্তি পরিমণিকে পরিচয় করিয়ে দেন থানার পুলিশ কর্মকর্তার সঙ্গে। পরির সঙ্গে কালো টি শার্ট পরা তার ব্যক্তিগত মেকআপ ম্যান জিমি। মিনিট খানেক পর চেয়ারে বসে পুলিশ সদস্যের কাছে অভিযোগ জানাতে দেখা যায় পরিমণিকে। অল্প কিছু সময় পরেই দায়িত্বরত কর্মকর্তা হাত দিয়ে ইশারা দিয়ে থামিয়ে দেন পরিমণিকে। পাশের একটি রুমে নিয়ে যাওয়া হয় তাকে। সিসিটিভি ফুটেজের পরের দৃশ্যের সময়টা সকাল 7:52। সেখানে দেখা যায় থানা থেকে বেরিয়ে যাচ্ছেন অভিনেত্রী পরিমণি। পুলিশ সদস্যরা কোনো লিখিত অভিযোগ নেননি পরিমণির কাছ থেকে। পরে সংবাদ সম্মেলনে মামলা না নেয়ার অভিযোগ জানান জনপ্রিয় এই অভিনয় শিল্পী। আমার কেসি নেওয়া হয় না, আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয় না, আমি কোথায় যাব? এদিকে উত্তরায় গোয়েন্দা পুলিশের অভিযানে প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 5 আসামির গ্রেফতারের পর স্বস্তি জানিয়েছেন অভিনেত্রী পরিমণি। সংবাদ সম্মেলনে তিনি জানান আইনের ওপর ভরসা রয়েছে তার। যারা আসলে দায়িত্ব নিয়েছেন এখন আর ভরসা হারানোর কিছু আমার নাই। আমি আসলে সত্যি সাহস পাচ্ছি এবার। আমার আইনের উপর আস্থা আছে যে আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না। এখন যেহেতু সবাই আমার পাশে আছে, আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীকে দেশের সকল নাগরিকের অভিভাবক হিসেবে আখ্যা দিয়ে পরিমণি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। এদিকে মঙ্গলবার চলচ্চিত্র অভিনেত্রী পরিমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অভিনেতা মিশা সওদাগর। আমরা এটা সুবিচার চাই এবং আমরা পরিমণির সাথে আসি, থাকবো এবং অবশ্যই প্রত্যেকটা শিল্পীর সাথে শিল্পী সমিতি আছে। শিল্পী সমিতি পরিমণির পাশে থাকবে বলেও জানান তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রসঙ্গ। লকডাউনেও সীমান্তবর্তী জেলায় কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই বেশি আক্রান্ত এলাকাগুলোতে লকডাউন দেওয়া হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন 12 জন, আর খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন 10 জন। রাজশাহীতে শয্যা সংকট চরমে, তাই চিকিৎসা চলছে মেঝেতেই। অধিকাংশ জেলায় মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি, ফলে দিন দিন বাড়ছে শনাক্তের হারের পাশাপাশি মৃত্যুর মিছিল। রাজশাহী মেডিকেলে নতুন করে চাঁপাইনবাবগঞ্জের 7 জন, রাজশাহীর 3 জন, নাটোরের 1 জন ও নওগাঁর 1 জন মারা গেছেন। শয্যা সংখ্যা 271 হলেও ভর্তি আছেন 325 জন। 24 ঘন্টায় 353টি নমুনা পরীক্ষায় 111 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 31.5%। গতকালকে রাত্রে যথেষ্ট পরিমাণ চাপ ছিল, অনেকগুলো ভর্তি হয়েছে, অনেকগুলোকে ফেরত দেওয়া, যাদের নর্মাল ছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। সবারই আইসিইউ লাগতেছে, সবারই অক্সিজেন প্রয়োজন।
খুলনা মেডিকেলে মারা গেছেন 4 জন, এর মধ্যে খুলনায় 2, নড়াইল ও বাগেরহাটে 1 জন করে। রোগীর চাপ সামলাতে খুলনা মেডিকেলে নতুন করোনা ইউনিট চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এখন হার 30%। খুলনার এই হাসপাতালটি, সদর হাসপাতালটি, যেহেতু এটি অন্য দুইটা একসাথে চালানো সম্ভব না, সুতরাং খালি করে আপাতত এখানকার রোগীগুলো মেডিকেল কলেজে সার্ভিস দিবে এই শর্তে আমরা এটিকে খালি করছি। আমরা আশা করছি আগামী সপ্তাহের শুরুতে আমরা এখানে 70টি বেড চালু করে করোনা ডেডিকেটেড হাসপাতালের মেডিকেল কলেজের সার্ভিসটির কিছুটা হলেও আমরা এখানে কাজ করতে পারবো। করোনার আরেক হটস্পট সীমান্ত জেলা সাতক্ষীরা। করোনা রোগী বেড়ে যাওয়ায় সদর হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। এখানে মারা গেছেন 3 জন, আর হার 49%। দেখা যাচ্ছে যে আমাদের টেস্টের রিপোর্ট কিন্তু গত 7 দিন অথবা 10 দিন ধরেই কিন্তু প্রায় 50%-এর আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। আসলে এটার জন্য, এটা প্রতিরোধ করার জন্য কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছিল, সর্বাত্মক লকডাউন। দিনাজপুর সদরে আজ থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। জেলায় সবশেষ সংক্রমণের হার 32.5%। সেটার প্রতি সম্মান প্রদর্শন করে আসলে আমি আশা করব যে সাধারণ জনগণ যাতে সেটা সাড়া দিয়ে তারা গড়ে থাকে। চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় শুরু হয়েছে 14 দিনের লকডাউন। শনাক্তের হার 47.16%। এছাড়া নওগাঁয় সংক্রমণের হার 27%, ঝিনাইদহে 56.7%, যশোরে 47.2%, কুড়িগ্রামে 65.52% ও কুষ্টিয়ায় 31.1%। আহসানুল করিম, সময় সংবাদ। সীমান্ত জেলাগুলোর পাশাপাশি রাজধানী সহ দেশের প্রায় সব প্রান্তে করোনা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতেও। বিশেষজ্ঞরা মনে করছেন দেশে কোভিডের তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। যদিও পরিস্থিতি গত মার্চ এপ্রিলের মতো ভয়ানক নয়, তবে হাসপাতালের চিত্র ক্রমেই খারাপ হচ্ছে। গত মাসের মাঝামাঝি যেখানে ভর্তি রোগী ছিল 130 জন, এখন সে সংখ্যা ঠেকেছে 250-তে। ভারতে পাওয়া কোভিডের ডেল্টা ধরন বাংলাদেশে শনাক্ত বাড়ায় সীমান্ত জেলাগুলো ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে হু হু করে বাড়ছে সংক্রমণ। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 13-14%। ঢাকায় সেই হার 4% থেকে লাফিয়ে এখন 7.5%। জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে সেন্ট্রাল ডিস্ট্রিক্টগুলো গ্র্যাজুয়ালি এগুলো ইনফেক্টেড হবে। এটা আগেই আমাদের প্রেডিকশন ছিল, সুতরাং আগামী 1-2 সপ্তাহ হয়তো আমাদের রোগী আরও কিছুটা বাড়বে। সেটার লক্ষণ আমরা অলরেডি পাচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ধীরগতি কোভিড পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। আমরা অলরেডি উইদিন দ্য থার্ড ওয়েভ, আমাদের টেস্ট অপ্রতুল বলে আমরা দেখতে পাচ্ছি না। সমন্বিত চেষ্টা এবং সময় মতো চেষ্টা, এই দুটাতেই আমাদের ঘাটতি রয়ে গেছে প্রথম থেকে এই পর্যন্ত। এটা কোনো উত্তরণের লক্ষণ দেখছি না। এটা তো অবশ্যই আমাদের সংক্রমণ বাড়ানোর জন্য একটা কারণ। কর্মকৌশল নির্ধারণ করা তো হলো ভালো খবর, কিন্তু এটার কঠোর নজরদারির মাধ্যমে মাঠ পর্যায়ে প্রশাসনিকভাবে এটাকে বাস্তবায়নটা খুব জরুরি। যদি আমরা সেই বাস্তবায়নে পিছিয়ে পড়ি বা ব্যর্থ হই, তাহলে কিন্তু ওই এলাকায় না, করোনা সংক্রমণ তখন অন্য অন্য এলাকায় ছড়িয়ে পড়বে। শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তর, তবে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালো প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরামর্শ করে স্থানীয় প্রশাসন যখন যেখানে যেটি প্রয়োজন, যেখানে লকডাউন প্রয়োজন সেখানে তারা লকডাউন করবেন, যেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করবার সেটি তারা করবেন, এবং সামগ্রিকভাবে জনস্বাস্থ্য রক্ষা করবার জন্য জনস্বার্থে যে কোনো সিদ্ধান্তই তারা নিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি জনসাধারণের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা তা করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে কেরানীগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ শেষে তিনি আরও জানান, সংক্রমণ না কমলে স্কুল খুলছে না। চীন থেকে আসা টিকা মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব যে সব রকম বিকল্প আমরা চিন্তা করছি। এসএসসি এইচএসসি সেটি নিয়েও যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে পরীক্ষার বিকল্প কি হতে পারে, কি বিকল্প মূল্যায়ন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, সেগুলো নিয়েও আমরা কাজ করছি।
করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ সুচারুভাবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ সফর করে যাওয়া প্রত্যেক সরকার ও রাষ্ট্রপ্রধান এসএসএফের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। সকালে বিশেষ নিরাপত্তা বাহিনীর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি একথা বলেন। 1986 সালের 15ই জুন রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স হিসেবে যাত্রা শুরু করেছিল নিরাপত্তার দায়িত্বে থাকা চৌকস একটি দল। 91 সালে এর নাম পাল্টে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। সেই থেকে রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাষ্ট্র ঘোষিত বিদেশি অতিথিদের নিরাপত্তার ক্ষেত্রেও। জনসভার মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে আধুনিক ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এসএসএফ কর্মকর্তারাই দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করে থাকেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের। যখনই যে এসেছেন যাত্রা শুরুর পর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পার করছে এসএসএফ। দিনটি উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমবেত কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এটা আমাদের একটা লক্ষ্য। তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যেও ঝুঁকি মোকাবেলা করে নিরাপত্তায় দক্ষতার প্রমাণ দিয়েছে এসএসএফ। একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব, খুব বড় একটা আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই সময় এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আধুনিক এই সমন্বিত বাহিনী বিশ্বে প্রশংসা কুড়িয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আমাদের এসএসএফ এর সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যে প্রত্যেকেই প্রশংসা করেছে। এর আগে রীতি অনুযায়ী বর্ষার প্রথম দিনে সহযোগী সংগঠন কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ করেন সরকার প্রধান। আহ্বান জানান সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর। সবুজ শ্যামল বাংলাদেশ আরো সবুজ হোক, আরো সুন্দর হোক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এজেন্সিগুলো কোনো অনিয়ম করলে সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে পাশ হলো হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল 2021। প্রয়োজনে এজেন্সি নিবন্ধনও বাতিলের বিধান রাখা হয়েছে। এতে অনিয়ম কমে আসার পাশাপাশি হজ যাত্রীদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাব উত্থাপন করতে পারেন। হজের ব্যবস্থাপনা অনিয়ম আর ভোগান্তি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে গেল 4 এপ্রিল সংসদে তোলা হয় হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল 2021। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিলে হজ ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটি গঠন করার কথা বলা হয়। এছাড়া হজ ও ওমরাহ এজেন্সিকে বিভিন্ন শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। আরও বলা হয়, হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ সৌদিতে গিয়ে যদি প্রতারিত হন, ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য হবে। বিচার হবে দেশের আইন অনুযায়ী। 50 লক্ষ টাকা সবাইকে করতে হবে সেই কথা কিন্তু উল্লেখ নাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজে দেখেছেন, অনধিক 50 লক্ষ, যে যেমন ধরনের কার্যক্রম করবে তাকে তেমন ধরনের আপনার সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা বিধিতে সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর 20 লক্ষ টাকা সেটাও আপনার যেটা দরকার ততটুকুই কিন্তু তার জন্য শাস্তি হবে। নিবন্ধন পেতে হলে হজ এজেন্সিকে 3 বছর আর ওমরাহ এজেন্সিকে 2 বছরের ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। হজ এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি জরিমানাও হবে। এছাড়া জামানত বাজেয়াপ্ত ও তিরস্কৃত করার শাস্তিও আছে বিলে। কোনো এজেন্সি পরপর 2 বার তিরস্কৃত হলে নিবন্ধন 2 বছরের জন্য স্থগিত করা হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। কথা ছিল 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, কিন্তু উচ্ছেদ করা হয়েছে মাত্র 8 থেকে 10টি স্থাপনা। পরে বৃষ্টি ও মানবিক কারণ দেখিয়ে উচ্ছেদ বন্ধ করে চলে যায় অভিযানকারীরা। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা চ্যানেল দখলমুক্ত করার অভিযানে গিয়ে এমন ঘটনায় ঘটিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। শক্তিশালী এক্সকাভেটর দিয়ে চলছে মাটি খোঁড়াখুড়ি। আশপাশে দাঁড়িয়ে তা দেখভাল করছেন 2 জন ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন কর্মকর্তা।
অথচ পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য অবৈধ স্থাপনা, যার মাধ্যমে বছরের পর বছর দখল করে মেরে ফেলা হয়েছে ঢাকার সবচেয়ে পুরাতন খাল আদি বুড়িগঙ্গা চ্যানেলকে। মূলত হাইকোর্টের রায় নিয়ে এমন ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সব প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কামরাঙ্গীর চরের আদি বুড়িগঙ্গা যায় ঢাকা জেলা প্রশাসন ও বিএডব্লিউটিএ। বেলা ১১টায় শুরু হয় উচ্ছেদ। প্রথম দিকে গুড়িয়ে দেওয়া হয় নিম্নবিত্তদের দখলে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। এ সময় নিজেদের সপক্ষে আশপাশের তুলনামূলক বড় দখলদাররা কাগজপত্র নিয়ে আসলে তা নিয়ে যাচাই বাছাই শুরু করেন উচ্ছেদের দায়িত্বে থাকা ২ ম্যাজিস্ট্রেট, একাধিক এসিল্যান্ড ও সংস্থা দুটির কর্মকর্তারা। পরে দুপুরে ১টার পর আর কোনো স্থাপনা উচ্ছেদ না করে এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়ে সময় পার করতে দেখা যায়। হাইকোর্টের আদেশের পরও কেন উচ্ছেদ করা হলো না তা নিয়ে কথা বলতে রাজি হননি কোনো ম্যাজিস্ট্রেটই। তবে লালবাগের সহকারী ভূমি কমিশনার জানান, বৃষ্টি ও মানবিকতা বিবেচনা করে দখলদারদের সময় দেওয়া হয়েছে। বৃষ্টি আসার কারণে প্লাস মানবিক কারণে আমরা তাদেরকে কাল 10টার মধ্যে যেহেতু কিছু মালামাল রয়েছে সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। যদি তারা কালকে 10টার মধ্যে সরিয়ে ফেলেন তারপর আমরা আগামীকাল উচ্ছেদ কার্যক্রম শুরু করব। শুধুমাত্র জেলা প্রশাসনকে সহযোগিতা করতে এসেছে দাবি করে উচ্ছেদ দিয়ে এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বিএডব্লিউটি এর কোনো কর্মকর্তা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্রে সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। সকালে আনন্দপুর গ্রামে সৌভাগ্য শিখা জ্বালায় রাষ্ট্রীয় এই কোম্পানিটি। কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬,০০০ PSI প্রতি বর্গ ইঞ্চি এবং ১৩,০০০-এর অধিক ফ্লোটিং চাপ রয়েছে বলে জানায় বাপেক্স। কূপটিতে মোট ৪ স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে সংস্থাটি। নতুন এই ফিল্ডটি বিয়ানীবাজার থেকে ৩২ কিলোমিটার এবং গোলাপগঞ্জ থেকে ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই কূপ থেকে বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার আশাবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের। শুরুতে চাকরির অফার, পরে কোম্পানির ডিলারশিপের প্রলোভন। ৩ লাখ টাকা জামানতে ডিলারশিপ নেয়ার পর শুরু হয় টালবাহানা। কিছুদিন পর নতুন কোম্পানি খুলে একই ফাঁদ। এভাবেই গেল ৭ মাসে প্রায় ৭.৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রাজধানী থেকে চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে ঢাকার বাইরের বেকাররাই মূল টার্গেট। চলতি বছরের শুরুতে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে এই ভবনটির ৫ম তলায় জোনাক ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। দেওয়া হয় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ প্রত্যাশীদের অফার লেটার দেওয়ার সময় কোম্পানির ডিলারশিপেরও প্রস্তাব দেওয়া হয়। আগ্রহীদের কাছ থেকে জামানত হিসেবে নেওয়া হয় ৩ থেকে ১০ লাখ টাকা। চুক্তি অনুযায়ী প্রথম দফায় কিছু পণ্য সরবরাহ করা হয়। হঠাৎ একদিন অফিসে তালা, দামি আসবাবপত্র আর কয়েক মাসের অফিস ভাড়া বকেয়া রেখেই চম্পট কথিত প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। অনেক লোকজন আসে, টাকা পাবে ৫ লাখ ২ লাখ। তদন্তে নেবে পুলিশ সন্ধান পায় চক্রটি একই কায়দায় রাজধানীর মোহাম্মদপুরে ও কামরাঙ্গীর চরে ডেল্টা মডার্ন ন্যাচারাল ফুড অ্যান্ড বেভারেজ, পল্লবী এলাকায় ইউনিয়ন সুপার অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ নামে কোম্পানি খুলে প্রতারণা করেছে। উত্তর আমাদের অফিস ছিল, এটাও ৩-৪ মাস চলছিল। হ্যাঁ, এখানে সুভাষ সরকার চেয়ারম্যান, তার ম্যানেজিং ডাইরেক্টর, আমরা ছিলাম ডাইরেক্টর হিসাবে। রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে নিজস্ব কোনো পণ্য না থাকলেও ডিলারদের বিশ্বস্ততা অর্জনে বাজার থেকে নিম্নমানের পণ্য কিনে কোম্পানির মোড়কে পৌঁছে দেওয়া হতো তাদের কাছে। বিভিন্ন বিভাগীয় শহরে তাদেরকে ডিলারশিপ দিবেন এবং এর মাধ্যমে তাদের কাছ থেকে নগদ টাকা অ্যাকাউন্টে নিয়ে নেন এবং তাদেরকে কিছু অল্প মালামাল দিয়ে দেন এবং তাদেরকে বলেন যে তোমরা ওখানে গিয়ে গোডাউন ভাড়া করো, পরবর্তীতে আমরা মালামাল পাঠিয়ে দিচ্ছি। গেল ৭ মাসে প্রতারণার মাধ্যমে ৭.৫ কোটি টাকা আত্মসাতের তথ্য পেয়েছে পুলিশ। ৩ মাসে ৪ কোটি টাকা এবং উত্তরা এলাকায় ৪ মাসে ৩ কোটি টাকা সহ ব্যাপক টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছেন। চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে একের পর এক ব্যাংক থেকে নেওয়া হয় কোটি কোটি টাকার ঋণ। বকেয়া আদায়ে মামলা করে ব্যাংক, কিন্তু খুঁজে পাওয়া যায় না আসামিকে। তবে ২০ কোটি টাকার ঋণ প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে গা ঢাকা দিয়েছিল শহীদুল। এছাড়া ১ বছর পর রাজধানীর ৩০০ ফিটে অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত করে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
2019 সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 20 কোটি টাকা ঋণ প্রতারণার মামলায় পলাতক শহীদুল ইসলামকে 1 বছর কারাদণ্ড ও 15 কোটি টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত। এরপর থেকেই এই প্রতারককে খুঁজছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর পল্টন থেকে গ্রেফতার করা হয় শহীদুলকে। মেসার্স হাওলাদার কার্ডস নামে একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এই শহীদুল। ব্যাংক এশিয়া থেকে লোন নিয়েছে, সে ইস্টার্ন ব্যাংক থেকে লোন নিয়েছে, ঢাকা ব্যাংক থেকে, প্রিমিয়ার ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নেওয়া। তো এরকম বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে লোন পরিশোধ না করা তার একটা টেন্ডেন্সি আছে এবং 2টা মামলায় ইতিমধ্যে সাজা হয়ে গেছে। তাকে লোকেট করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে আমরা গ্রেপ্তার করতে সমস্ত হয়েছি এবং সে আমাদের কাস্টডিতে আছে। এদিকে 2020 সালের 18 জুন রাজধানীর 300 ফিট এলাকায় অজ্ঞাত লাশের সন্ধান পায় পুলিশ। 19 জুন লাশের ময়নাতদন্ত ও কল লিস্টের সূত্র ধরে তদন্ত শুরু করে সিআইডি। বেরিয়ে আসে লাশের পরিচয়। গোপালগঞ্জের মেয়ে সুমি হাসানের লাশ এটি। তদন্ত করে জানা যায় জাহিদ হাসানের সঙ্গে 2015 সালে বিবাহ বিচ্ছেদের পর ঢাকার উত্তরায় থাকতেন সুমি। জড়িয়ে পড়ে পতিতাবৃত্তিতে। 3 জনে মিলে 18 তারিখ রাত্রে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং বিনিময়ে সে 30,000 টাকা দাবি করে। টাকা না দিলে সে ফারুকের স্ত্রীকে এই ঘটনা বলে দিবে। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে তাকে তারা হত্যা করবে এবং রাতেই গলা টিপে তাকে হত্যা করে ফেলে। মামলা তদন্ত শেষ করে 3 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। 3 জনকে যখন ধরা হয় তখন তারা স্বীকার করে যে আসলে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তথ্য চেয়েও বিদেশ থেকে সহযোগিতা পাচ্ছে না দুদক। দেশীয় গোয়েন্দা সংস্থা থেকে যে তথ্য পাওয়া যায় তাও অসম্পূর্ণ। আজ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই অভিযোগই তুলে ধরেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। তাদের দাবি, পর্যাপ্ত তথ্য ও সঠিক নথিপত্র পেলে অর্থ পাচার মামলায় হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। চিন্তা করবেন না সেটার জন্য। পিকে হালদার থেকে শুরু করে বিদেশের রাজনীতিক, ব্যবসায়ী, সচিবদের সেকেন্ড হোম অথবা পণ্যের চালানপত্রের গড়মিল করে অর্থ পাচার ও বিদেশে ক্যাসিনো থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারীদের নাম নিয়ে তোলপাড় সংসদ থেকে রাজপথ। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে, গত 5 বছরে বিদেশে অর্থ পাচারের ঘটনা ঘটেছে 1024টি, যার 677টি ঘটনাই ঘটেছে 2017-18 সালে। এরপর 18-19 সালে 52টি এবং 19-20-এ 116টি। মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদকের নতুন কমিশন জানান, সরকারের উন্নয়ন গত 10 বছরে এগিয়ে গেলেও অর্থ পাচার রোধ করা না গেলে এই উন্নয়ন স্থায়ী হারাবে। দুর্নীতি করে যেই পরিমাণ অর্থের অপচয় হয়, বড় বড় উন্নয়ন প্রকল্প করতে গেলেও সেই টাকাগুলো দুর্নীতি টাকা দিয়ে সেই টাকাগুলো সম্ভব। এগুলো আপনারাও বলেন, আমি একা বলি না। এই যে ইকোনমিক বিশ্লেষণ, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র ভাববাদী কথাবার্তা দিয়ে হবে না যে এই যে আমরা ছোট ছোট দুর্নীতি নিয়ে বসে আছি তা না, আমরা বড় দুর্নীতি নিয়ে বসে আছি। টাকা দুর্নীতি হয়ে দেশের মধ্যে থাকে, সেই টাকা দেশের যতটুকু ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে দুর্নীতির মধ্যে টাকা পাচার হওয়া। আমি একটু বিশেষভাবে আপনাদেরকে বলবো, আমাদের দেশের টাকা যেন কখনো পাচার না হয়। এই অসংখ্য অগণিত এইসব বলে কোনো লাভ নেই। দুদক জানায়, অর্থ পাচার হওয়া 10টি দূতাবাসে 50টির বেশি চিঠি পাঠিয়েও পাওয়া যায়নি কোনো সদুত্তর। দেশীয় যেসব সংস্থা অর্থ পাচার রোধে তথ্য সংগ্রহের কাজটি করেন, তাদের দেয়া তথ্য থাকে অসম্পূর্ণ। আমরা ফরেন মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, তাদের থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু আমাদের প্রাথমিকভাবে অনুসন্ধান বা তদন্ত শুরু করতে হয়। ডকুমেন্টগুলি সঠিক মতো পেলে আমাদের মামলায় হারার কোনো সুযোগ নাই। এই কারণে আমাদের সাফল্য। এখন এই ডকুমেন্ট এবং তথ্যগুলি পাওয়াটাই আমাদের প্রধান অন্তরায়। তারা বলেন, অর্থ পাচার নিয়ে উদ্বিগ্ন দুদক। টাকা পয়সা যেন বিদেশে না যায়, সেটি এখন একমাত্র লক্ষ্য দুদকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বাড়ছে চুক্তিভিত্তিক আম চাষের পরিধি। এ পদ্ধতিতে বছর জুড়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে ক্রেতা প্রতিষ্ঠান, যা চাষিদের উৎসাহী করে তুলছে। তবে চুক্তি দীর্ঘমেয়াদী না করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ, ছবি তুলেছেন মমিন হোসেন। যে কারোরই নজর কাড়বে বিস্তীর্ণ বাগান জুড়ে থোকায় থোকায় সাজানো নানা জাতের আম। বাগানীদের ব্যস্ততা বলে দিচ্ছে পরিচর্যা পর্ব শেষে এখন চলছে বাজারজাতকরণ।
চাষিরা জানালেন এবার ফলন ভালো, বাজার দরও ভালো। কোনো কারণে লোকসানের আশঙ্কা থাকলে তাদের অন্যতম ভরসা গোদাগাড়িতে গড়ে ওঠা আমজাত খাদ্যপণ্য তৈরির কারখানা। আমি তো পরিশ্রম করলে পয়সা বেশি পাওয়া যায়। যে জায়গাতে চাষ করে আমি চুক্তিভিত্তিক করি। চুক্তিভিত্তিক চাষ ভালো বাড়ছে এবং আরো লোকজন আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় বা টেকনিক্যাল সাপোর্টগুলো, যেটা মেইনলি প্রয়োজন। আমজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলোর তথ্য, দেশে বর্তমানে ম্যাঙ্গো ফ্রুট, ড্রিঙ্ক ও জুসের বাজার 700 কোটি টাকার। প্রতি বছর এই বাজার বাড়ছে 10% করে। চাহিদা যোগান ঠিক রাখতে তাই বাগান সম্প্রসারণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কন্ট্রাক্ট ফার্মিং এর হিসাব হচ্ছে যে ওনারা যে পণ্য তৈরি করবে সেই পণ্যটা আমরা কিনতে বাধ্য। অনেকেই কিন্তু পুরনো গাছ কেটে দেয়, অনেক কিছু করে ফেলে, যার কারণে কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায়। বিশ্লেষকরা বলছেন, কৃষি বীমা জনপ্রিয় করতে পারলে আরো লাভজনক হবে চুক্তিভিত্তিক এই চাষ পদ্ধতি। চুক্তিটা কি স্বল্প মেয়াদে হবে না দীর্ঘমেয়াদী হবে? আমি মনে করি যেহেতু এসব কৃষিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে স্বল্প মেয়াদী যদি করা হয়, সেটি কিন্তু আসলে সবার জন্যই ভালো। ব্যবসায়িক লাভজনক এই পদ্ধতিতে চাষিরা যেন প্রতি বছরই দর কষাকষির সুযোগ পান, অর্থাৎ তারা যেন ক্রেতা প্রতিষ্ঠানের কাছে জিম্মি না হয়ে পড়েন, তা স্থানীয় প্রশাসনের নজরদারিতে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গোদাগাড়ি, রাজশাহী। মঙ্গল গ্রহে চলাচল উপযোগী নভোযান তৈরি করে ইতিহাস গড়ল বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত MIST মঙ্গলবার্তা ফিনিক্স নামের নভোযান মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার URC 2021 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই সাফল্য অর্জনের পথে MIST পেছনে ফেলেছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 87টি দলকে। MISTর দাবি, আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাই বাংলাদেশের কোনো দলের সর্বোচ্চ সাফল্য। লাল গ্রহ মঙ্গল জয়ে বিশ্বের নানা প্রান্তে গবেষণা চলছে অনেক দিন ধরেই। উদ্দেশ্য, আগামী কয়েক দশকের মধ্যে মঙ্গলে মানুষের বসতি স্থাপন করা। পৃথিবীর বাইরে আরও একটি মানুষের বাসযোগ্য গ্রহ তৈরিতে সাহায্য করবে এমন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নভোযানের খোঁজে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ URC প্রতিযোগিতা আয়োজন করে আসছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। করোনার কারণে এবছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় URC প্রতিযোগিতা 2021, যেখানে অংশ নেয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 88টি দল। চূড়ান্ত পর্বে ইকুইপমেন্ট সার্ভিস মিশন, অটোনোমাস নেভিগেশন মিশন ও এক্সট্রিম রিট্রাইভাল ডেলিভারি মিশন, এই 3টি চ্যালেঞ্জের মাধ্যমে নভোযানের সক্ষমতা যাচাই করা হয়। চূড়ান্ত পর্বে সব দলকে পেছনে ফেলে 180 নম্বর নিয়ে ভার্চুয়াল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2021-এর চ্যাম্পিয়ন হয় MIST মঙ্গলবার্তা ফিনিক্স। আমাদের টপ 10-এ US এর আরও 5টি টিম ছিল। আমাদের দ্বিতীয় হয় ইজিপ্টের একটা টিম এবং থার্ড হয় US এর ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট। সাপোর্টেড এন্ড ফিন্যান্সড MIST সবসময় গবেষণা কার্যক্রম উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় অর্থায়নও করে থাকে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়, বরং জ্ঞানকে বিকশিত করা। জ্ঞানকে কাজে লাগিয়ে সুন্দর পৃথিবী গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভার্চুয়াল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2021-এর বিজয়ী দলগুলো ইন্টারন্যাশনাল মার্স সোসাইটি কনভেনশনে তাদের নভোযান প্রদর্শনের সুযোগ পাবে। এছাড়া ভবিষ্যতের মঙ্গল গবেষণাতেও এই দলগুলোর জন্য থাকছে অপার সম্ভাবনা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই 70% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে অন্তত 1 ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা নিতে মানুষের অনীহা দূর করতে নেওয়া হয়েছে অভিনব নানা পদক্ষেপ। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে টিকা দিতে বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছেন। তারা বলছেন দ্রুতই এই টিকা মিলবে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সবাইকে টিকার আওতায় আনতে অঙ্গরাজ্য ভেদে চলছে অভিনব প্রচারণা। টিকা নিলে পাওয়া যাচ্ছে নগদ অর্থ, গাড়ি, স্পোর্টস টিকিট, লাখ লাখ টাকার লটারি, বিনামূল্যে চাইল্ড কেয়ার সুবিধা, কর্মচারীদের বেতন সহ ছুটি, শিক্ষাবৃত্তি সহ নানা উপহার। এমনকি কোনো কোনো অঙ্গরাজ্যে টিকার বিনিময়ে দেয়া হচ্ছে বিয়ার, গাঁজা ও বন্দুকও। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নাগরিকরা টিকা নিলেই পুরস্কার হিসাবে পেতে পারেন বন্দুক। ওয়াশিংটন অঙ্গরাজ্যের মদ ও গাঁজা বিষয়ক বোর্ড ঘোষণা দিয়েছে, প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নিলে বিনামূল্যে তাদেরকে গাঁজা দেওয়া হবে।
রয়েছে টিকা কেন্দ্রে যেতে ফ্রি যানবাহনের ব্যবস্থা। আর এভাবেই বিভিন্ন উপহার এর প্রলোভনে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে মার্কিন সরকার। এদিকে বাংলাদেশের টিকা সংকটে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও। বাইডেন প্রশাসনের কাছে আমরা কয়েকজনে লিখেছি যে আমাদের বাংলাদেশের জন্য যেন জেনারেস অ্যামাউন্ট অফ ভ্যাকসিন এখান থেকে দেওয়া হয়। ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির মেম্বার হিসেবে আমি আমাদের পার্টির প্রেসিডেন্টের কাছে আবেদন পাঠিয়েছি ইমেল, যাতে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা হয়। নিজ দেশের নাগরিকদের টিকা নিশ্চিতের পর যুক্তরাষ্ট্র এখন বিতরণের ঘোষণা দিয়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশসমূহে। এখন দেখার বিষয় কত দ্রুত এবং কত বেশি সংখ্যক টিকা বিতরণ শুরু হয় সেটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, করোনা, ক্যালিফোর্নিয়া। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার খবর ছিল সংবাদ মাধ্যমের শিরোনাম, কিন্তু ভোটে তৃণমূলের জয়ের পর পুরো চিত্রই পাল্টে গেছে। এখন তৃণমূল শুধু বেছে বেছে দলে ফেরাতে চাইছে। অন্যদিকে দল ত্যাগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে 213টি আসন পেয়ে এককভাবে জয় পায় তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পায় 76টি আসন। এরই মধ্যে বিজেপির নির্বাচিত বিধায়ক মুকুল রায় ফিরেছেন তৃণমূলে। ফেরার অপেক্ষায় রয়েছেন আরও 7 বিজেপি বিধায়ক সহ কয়েকজন সাংসদও। চলমান সংকট মোকাবেলায় নানামুখী উদ্যোগ নিতে শুরু করেছে রাজ্য বিজেপি। সোমবার 51 জন নির্বাচিত বিধায়ককে সঙ্গে নিয়ে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে। পরে সাংবাদিকদের তিনি বলেন, দলত্যাগীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যে একজন কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক তিনি দল বদল করেছেন, আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব। এদিকে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যকে ভাগ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কোন রকম ডিভাইড অ্যান্ড রুল আমরা করতে দেবো না। নিজেরা দিল্লি সামলাতে পারে না, কেন্দ্রীয় শাসিত অঞ্চল মানে কি? বাংলা ভাঙড়ের দিকে যারা তাকাবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচিত না হলেও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা খুব শিগগিরই তৃণমূলে ফিরছেন বলে গুঞ্জন রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিশ্বকাপ বাছাইয়ের খবর। নিজেদের শেষ ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইনজুরি ও কার্ড সমস্যায় জর্জরিত লাল সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 184, সে তুলনায় ওমান আছে 80তম স্থানে। শক্তিশালী প্রতিপক্ষ হলেও শেষটায় ভালো খেলে পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য অধিনায়ক তপু বর্মনের। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 11:10। কাতারে অনুশীলনে বাংলাদেশ দল ঘুরে ফিরেই সবার মনে 2019 সালের নভেম্বরে মাস্কটে ওমানের সঙ্গে প্রথম পর্বের ম্যাচের স্মৃতি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও পরে বাংলাদেশ 4 গোল হজম করে। দীর্ঘদিন পর আবারও সেই ওমানের মুখোমুখি হচ্ছে তপু বর্মনরা। সে ম্যাচে খেলা অনেকেই এবার নেই দলে। ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলদাতা বিপ্লু আহমেদও কার্ড সমস্যায় খেলতে পারবেন না। সে গোলের অনুপ্রেরণা সতীর্থদের মধ্যে কাজ করবে বলে মনে করেন বিপ্লু। ওই ম্যাচে আমি একটা গোলও করছিলাম, তো আমি মনে করি আমার ওই গোলটা আর কি আমাদের প্লেয়ারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ওমান ম্যাচে হারানোর আর কিছুই নেই বাংলাদেশের। আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর ভারতের কাছে 2-0 গোলের হারে এশিয়ান কাপের প্লে অফে খেলতে হবে জেএমইর দলকে। ম্যাচের আগে ইনজুরি ও কার্ড সমস্যায় বিপর্যস্ত বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া, বিপ্লু ও রহমত ছাড়াও ইনজুরিতে ছিটকে গেছেন মাসুক মিয়া, জনি ও সোহেল রানা। এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব তপুর কাঁধে। শেষটায় 1 পয়েন্ট নিয়ে হলেও দেশে ফেরার লক্ষ্য রক্ষণ ভাগের এই কান্ডারির। আমাদের সাথে কাজ করেছে, তাদেরকে কিভাবে আমরা আটকাবো এবং
তাদের অপোজিটে আমরা কিভাবে অ্যাটাক করব। তো এই ব্যাপারগুলি আমরা মাঠে অনেক কাজ করেছি এবং আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়ার্ক যদি ভালো পারফর্ম করতে পারি অবশ্যই আমরা তাদের থেকে একটি পয়েন্ট হলেও নিতে পারবো। আক্রমণ ভাগে নির্ভরযোগ্য মতিন মিয়া, রক্ষণে তপুর সঙ্গে তারিক কাজী, রাফিরা আছেন আলো ছড়ানোর আশায়। গোলপোস্টের নিচে জেমির আস্থার প্রতীক আনিসুর রহমান জিকো। অভিজ্ঞদের সঙ্গে নতুনদের উপরই ভরসা রাখছেন কোচ জেমি। ম্যাচে জামালকে না পাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি, কিছুই করার নেই। অভিজ্ঞদের সঙ্গে নতুনদের উপর ভরসা করতেই হবে আমাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। করোনা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছেন। সম্প্রতি নিউ জার্সি অঙ্গরাজ্যের পেটারসনে উদ্বোধন হল বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লিগের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বিপুল সংখ্যক বাংলাদেশি দর্শক খেলা উপভোগ করেন। নিউ জার্সি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লিগের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। অতিথি ছিলেন প্যাটারসন ও প্রসপেক্ট পার্ক সিটির 2 মেয়র, প্যাটারসন সিটির কমিশনার ফরিদ উদ্দিন সহ স্থানীয় মূলধারার রাজনীতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পেনিংটন পার্ক মাঠে অনুষ্ঠিত খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনেকে আসেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে। তারা উভয় দলকে উৎসাহ যোগান। অনেকদিন পর করোনা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে তারা সবাই যেন খুব খুশি। আমাদের খুবই ভালো লাগছে, আমরা অনেক এনজয় করছি। আমরা করোনার পরে একটা ফার্স্ট আমাদের পাবলিক গ্যাদারিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার দর্শক এখানে উপস্থিত। আমরা এখন আমেরিকাতে কাজ কাম করার পাশাপাশি এখানে এখন খেলাধুলা, গান বাজনা সবকিছু আমরা ধরে রাখছি। উদ্বোধনী ম্যাচে এসআব এফসি 1-0 গোলে টুডোর এফসিকে হারায়। টুর্নামেন্টে 12টি দল অংশ নিচ্ছে। প্রতি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে 3টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে 25 সেপ্টেম্বর। করোনা কাটিয়ে যে যুক্তরাষ্ট্র স্বাভাবিক হয়ে উঠছে, নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের ফুটবল টুর্নামেন্টে বিপুল সংখ্যক বাংলাদেশিদের এই উপস্থিতি তারই সাক্ষ্য দিচ্ছে। এখন করোনা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তার ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই সবাই চাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্যাটারসন, নিউ জার্সি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না। এখন যেহেতু সবাই আমার পাশে আছে, আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধর্ষণ হত্যা চেষ্টার বিচার চাইতে সেদিন বনানী থানায় যান পরিমণি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট নাসির ও অমির 7 দিনের রিমান্ডে ডিবিতে ডাকা হলো পরি ও পরিচালক চয়নিকা চৌধুরীকে। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, অর্ধেকের বেশি রাজশাহী ও খুলনার। কোভিডের 3য় ঢেউ শুরু বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি বুঝে এসএসসি এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত। এবং সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান। জ্বালানো হলো শিখা, 4 স্তরে গ্যাস পাওয়ার আশা বাপেক্সের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।